নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আপনাদের কাছে আরও একটি গল্প পাঠ করে শোনাবো। আমি সুদেষ্ণা। সরাসরি গল্পে চলে যাই। গল্পের নাম বেড়াল, লিখেছেন কিশোর ঘোষাল। সময় নষ্ট না করে চলুন চট করে আগে গল্পটা শুনে নিই। শুক্রবার 1। বেড়ালটাকে দেখে কয়েক সেকেন্ডের জন্যে একটু ঘাবড়ে গিয়েছিলাম, আর তার ফলে অটোটা ফসকে গেল। অটোয় একটাই সিট অবশিষ্ট ছিল। আমাকে পাশ কাটিয়ে ডেপো এক ছোকরা টুক করে উঠে বসতেই অটোটা ছেড়ে দিল। এর পরেরটা কখন পাবো কে জানে। আমার এখানে অটো স্ট্যান্ড নয়, মাঝ রুটে অটোয় জায়গা পাওয়া যথেষ্ট ভাগ্যের ব্যাপার। কাজেই অটোটা মিস হওয়াতে বেশ আফসোস হচ্ছিল। তবে পরের অটোর জন্য অপেক্ষা করতে করতে কিছুক্ষণের পরেই যা শুনলাম তাতে আরও ঘাবড়ে গেলাম। আমাদের গলিটা সোজা গিয়ে যেখানে বাঁদিকে মোড় নিয়েছে, সেখানে উল্টো দিক থেকে আসা একটা বাইক সজোরে ধাক্কা মেরেছে ওই অটোটায়, আর তাতে কাত হয়ে উল্টে গিয়েছে অটো। মারাত্মক কিছু না হলেও সকলেই চোট পেয়েছে। সবথেকে বেশি চোট পেয়েছে সেই ছোকরা যে আমাকে টপকে অটোয় চড়েছিল। তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। বিড়ালটা যেখানে বসেছিল আমি সেদিকে ঘাড় ঘুরিয়ে তাকালাম। না, এখন আর নেই, কিন্তু আমার মনটা কেমন দমে গেল। স্কুল বয়সের বন্ধু শ্যামলের বাড়ি যাচ্ছিলাম। ঠিক করলাম আজ আর যাব না। অটোর অপেক্ষায় আর না থেকে আমি বাড়ি ফিরে এলাম। শনিবার 2। পরের দিন 8:30 নাগাদ বারান্দার চেয়ারে বসে খবরের কাগজ দেখছিলাম। হঠাৎ কলমি এসে বলল, ও মামা, তুমি আবার খৈনি খাওয়া ধরলে কবে থেকে গো? খৈনি? আমি? বড্ড আবল তাবল বকছিস তুই, কলমি। আরে তাহলে এটা কোত্থেকে এলো শুনি? বসার ঘরে সোফা ঝাড়তে গিয়ে বেরোলো, এই দেখো। কলমির বাড়ানো হাত থেকে লাল রঙের প্লাস্টিকের কৌটোটা হাতে নিয়ে আমিও অবাক হলাম। খৈনির ডিব্বাই বটে, দুমুখো ডিবে। এ ধরনের ডিব্বার একদিকে তামাকের পাতা থাকে, অন্যদিকে গোলা চুন। ফুটপাতে বিহারি খৈনিওয়ালাদের কাছেও বিক্রির জন্য এমন ডিবে দেখেছি, কিন্তু আমার এখানে এলো কী করে? আমি বা আমার চেনাশোনা কেউ কোশমিনকালেও খায়নি। খায় এমন তো মনে পড়ল না। কলমি আমার মুখের দিকে তাকিয়ে পাকা বুড়ির মতো উপদেশ দিল, মামা, তামাকের নেশা করতে নেই গো, ওতে ক্যান্সার হয়, শোনোনি? আমি একটু বিরক্ত হয়ে বললাম, যা যা, বেশি বকিসনি, ভালো করে চা কর দেখি, আমি দেখি এটা কোথা থেকে এলো। কলমি মুখটা গোমড়া করে রান্নাঘরে যেতেই আমি ডিবের দুদিকের মুখের ঢাকনা খুলে ফেললাম। খৈনি রাখার বড় দিকটাতে কিচ্ছু নেই, খালি। আর পিছনের দিক, সেটা মিহি বালি দিয়ে ভরাট করা। কি মনে হতে বাঁ হাতে ঢেলে নিলাম বালিগুলো, আর তার মধ্যে থেকে যা বেরোলো দেখে চমকে উঠলাম। কিছুক্ষণ থমের দাঁড়িয়েছিলাম। তারপর কলমি এখনই চা নিয়ে আসবে ভেবে বালিগুলো আবার ডিবে ভরে রাখলাম, আর অবাক করা জিনিসটা ঢোকালাম পাঞ্জাবির পকেটে। কলমি কাজ সেরে আমার জলখাবার বানিয়ে চলে গেছে বেশ কিছুক্ষণ হলো। যতক্ষণ ছিল মেয়েটা কাজের ফাঁকে ঘুরে ফিরেই জিজ্ঞেস করছিল, ও মামা, ওটা কার গো? তোমার নয় বলছো, তাহলে কার? যে ফেলে গেছে সে ফিরে আসবে নিশ্চয়ই। ওর অত্যধিক কৌতূহলে আমি একটু বিরক্ত হলেও কে জানে কার, আসবে বোধ হয়, এইরকমই উত্তর দিচ্ছিলাম। কলমিটা এত ভালো মেয়ে, আর আমাকে ভালোবাসে খুব, তাই বেশি বকাঝকা করতে পারি না। আসলে ওর মা অন্নদা দিদি আমাদের বাড়িতে কাজ করে আমার ছোট্টবেলা থেকে। আমার মাও খুব ভালোবাসত অন্নদা দিদিকে। আমার 6 বছর বয়সে বাবা মারা যান, আর মাও চলে গেলেন আমি যখন বিএসসি 3rd ইয়ারে পড়ি। আমার মা মারা যাবার বেশ কদিন আগে থেকে অন্নদা দিদির হাত ধরে অনেকবারই বলেছিলেন, আমি আর বেশি দিন বাঁচব না রে অন্ন, আমি চলে গেলে মুকুলকে একটু দেখিস। এই সব নানা কারণে অন্নদা দিদি এবং তার মেয়ে কলমি এবারের আলাদা কেউ নয়। অন্নদা দিদি স্নেহ আদরে সে সময় মায়ের চলে যাওয়ার কষ্টটা
সামলে উঠতে বেশ সুবিধেই হয়েছিল। সকালে কলমি আসে, ঘরদোর ঝাড়া পোছা করে, আমার জলখাবার বানিয়ে দিয়ে যায়। একটু বেলায় আসে অন্নদা দিদি। দুপুরের রান্নাবান্না সেরে আমার খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বাড়ি ফেরে। অন্নদা দিদির আসতে এখনও ঘণ্টাখানেক দেরি আছে। আমি শোবার ঘরে এসে পাঞ্জাবির পকেট থেকে হলদে রঙের পাথরের মতো জিনিসটা বের করে দেখলাম। আমার যদিও তেমন কিছুই ধারণা নেই, তবুও মনে হলো এটা হয়তো কোনো দামি পাথর, যাকে জেমস্টোন বলে। জানালা দিয়ে এক ফালি রোদ্দুর আসছিল, সেই আলোয় জিনিসটা ধরতেই জিনিসটা ঝিলিক দিয়ে উঠল। চোখের আরও কাছে এনে দেখলাম পাথরের ভেতর বেড়ালের চোখের মতো উজ্জ্বল একটা আলো। বেড়ালের চোখ, যাকে ইংরেজিতে বলে ক্যাটস আই, তার মানে বৈদুর্যমণি। এ জিনিস খৈনির ডিবের মধ্যে লুকিয়ে কে আমার সোফার কিনারায় কে রেখে গেল? নাকি ভুলে ফেলে গেছে কেউ? আমার চেনা পরিচিতর মধ্যে রত্নের কারবার কে করে? কই, তেমন তো জানি না কাউকে। গতকাল অটোয় উঠতে যাবার আগে সেই বিড়ালটার কথা আবার মনে পড়ল। মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডারের ছাদের কার্নিশে বিড়ালটা বসেছিল। তা মিয়াও ডাক শুনে ঘাড় ঘুরিয়ে যখন দেখি আমি তাকে, দেখলাম বিড়ালটা আমার দিকে তার একটা থাবা তুলে দাঁড়ালো। মনে হলো আমাকে যেন সে নিষেধ করছে। যদিও আমি বিড়াল বিশেষজ্ঞ নই, কিন্তু বিড়ালকে ওভাবে থাবা নাড়াতে দেখে কোনো দিন দেখিনি। এই পাথরটা যদি ক্যাটস আই হয়, তার সঙ্গে এই বিড়ালের কোনো যোগাযোগ রয়েছে কি? কে বলবে? কাকে জিজ্ঞেস করব? ভাববে আমার মাথা খারাপ হয়ে গেছে। বিকেলের একটু বেরিয়েছিলাম, একটু হাঁটাও হবে, টুকটাক কিছু জিনিসপত্র কেনার ছিল, সেগুলোও কেনা হবে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে কয়েকটা বাড়ি ছেড়েই রণধীর বাবুর বাড়ি। সেই বাড়ির বারান্দায় গ্রিলের ফ্রেমে বেশ কয়েকটা ফুল গাছের টব আছে। দূর থেকে দেখতে বেশ ভালোই লাগে। ওই বাড়ির নিচে দিয়ে যাওয়ার সময় আবার সেই বিড়ালটাকে আজ ফুটপাতের ধারে বসে থাকতে দেখলাম। আজও অদ্ভুতভাবে থাবা তুলে বসে আছে, ঠিক যেমন ট্রাফিক পুলিশ হাত তুলে থামতে বলে, সেই রকম ভঙ্গি। বিড়ালটাকে দেখে আজও একটু থমকে গেলাম। আর সেই সময়ই আমার দুহাত সামনে ফুল গাছ সমেত একটা টব উপরের বারান্দা থেকে ধপাস করে ফুটপাতে এসে পড়ল এবং ভেঙে চুরমার হয়ে গেল। আশেপাশের লোকজন হইচই করে উঠল। রণধীর বাবুর নাম ধরে ডাকাডাকি করতে লাগলো। আমি চুপ করে দাঁড়িয়েই রইলাম। ভয় পেয়েছিলাম ভীষণ। কয়েক সেকেন্ড পরেই ওই টপটা আমার মাথায় পড়লে আমার যে ভবলীলা সাঙ্গ হতো সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এমন অদ্ভুতভাবে বেঁচে যাওয়াতে আশ্চর্য হলাম অনেকটা বেশি। আরও আশ্চর্য, সেদিনের মতোই এখন আর বিড়ালটাকে কোথাও দেখতে পেলাম না। 3 রবিবার। প্রত্যেক দিনের মতো আজও সকালে কলমি এসেছে, সঙ্গে ওর মেয়ে ফুটকি। ফুটকি ক্লাস 6-এ পড়ে, আমার কাছে পড়তে আসে। লেখাপড়ায় বেশ ঝোঁক আছে মেয়েটার, বুদ্ধিশুদ্ধিও ভালোই। স্কুলের ছুটির দিনগুলো আমার কাছে সে আসে মায়ের সঙ্গে, আর ফিরে দিদিমার সঙ্গে, আমার সঙ্গে খাওয়া দাওয়া সেরে। ফুটকিকে আজ বাংলা পড়াতে গিয়ে বেশ মুশকিলে পড়ে গেলাম। ওদের বইতে মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কাব্যর একটা অংশ আছে, সেটার অনেকগুলো শব্দের মানে কিছুতেই মনে করতে পারলাম না। যেমন ইড়ম্মত, আনায়, কুদণ্ড। বাংলায় যে খুব খারাপ নম্বর পেতাম তা নয়, স্কুলে পড়তে এগুলোও জানতামও, কিন্তু এত বছর চর্চার অভাবে সেসব ভুলে গেছি। কিন্তু এখন শব্দগুলোর মানে জানা দরকার। ফুটকিটা বারবার জিজ্ঞেস করছিল, ও দাদু, ইড়ম্মত মানে কি গো? বলো না, তুমি জানো কিন্তু বলছো না, বলো না দাদু। কাচের পাল্লা দেওয়া আলমারির উপরে তাকে চলন্তিকাটা থাকার কথা, বহুদিন খুলেও দেখা হয়নি। এতদিন মনেও ছিল না বইটার কথা, আজ মনে পড়ল। কিন্তু ওটাকে পারতে গেলে চেয়ার বা টুল দরকার একটা। ছাদে যাওয়ার সিঁড়ির নিচে একটা পুরনো টুল ছিল, সেটা নিয়ে এলাম। টুলটার অবস্থা খুবই খারাপ, নড়বড় করছে। আশা করি আমার ভার নিতে পারবে।
টুলটাকে আলমারির সামনে রেখে সেটায় উঠতে যাব, চোখ পড়ল জানলার বাইরে। সেই বিড়ালটা ওখানে বসে আছে আর আমার দিকে তাকিয়ে থা বানাচ্ছে। স্পষ্ট বুঝলাম আমাকে নিষেধ করছে। বিড়ালটাকে গ্রাহ্য না করে টুলটায় উঠতে যেতেই বিড়ালের থাবা নাড়া বেড়ে গেল। উপরন্তু বেশ রাগ রাগ গলায় ডাকলো, ম্যাও। অলৌকিক ব্যাপারে আমার একেবারেই বিশ্বাস নেই, আর কাক ডাকলেই তাল পড়বে এমন কাকতালীয় ঘটনাতেও আমার মোটেই বিশ্বাস ছিল না। কিন্তু পরপর দুদিনের ঘটনায় সেই বিশ্বাসে মনে হচ্ছে টান পড়েছে। তাই আর জেদ না করে টুলে চেপে চলন্তিকা পাড়ার ব্যাপারটা আপাতত স্থগিত রাখলাম। নড়বড়ে টুলটা তুলে নিয়ে সিঁড়ির নিচে যেমন ছিল সেরকমই রেখে এলাম। ফিরে এসে জানলার দিকে তাকিয়ে দেখলাম সেই বিড়ালটা যথারীতি আর নেই। আর তখনই আমার ওই সব কটা শব্দের মানে মনে পড়ে গেল। আমার রকম সকম দেখে ফুটকি ফিক করে হেসে গড়িয়ে পড়ল। বলল, ও দাদু, তুমি পাগল হলে নাকি? ভাঙা টুলটা একবার নিয়ে এলে আবার রেখে এলে, কি ব্যাপার বলো তো? আমি খুব গম্ভীর গলায় বললাম, বাজে বকিস না। জানলার ওপাশে হাত নাড়া বিড়ালটাকে দেখলি? একটু আগেই বসেছিল। তাতে আরও মজা পেয়ে ফুটকি বলল, বিড়াল? বিড়াল আবার কোথায় দেখলে? আমি তো সেই থেকে বসে রয়েছি, কই কোনো বিড়াল তো দেখলাম না। তাছাড়া বিড়ালের আবার হাত হয় নাকি? বিড়ালের তো 4টেই পা। বিড়াল তো চতুষ্পদ প্রাণী। ফুটকির মাকে আমি ধমক দিলে কথা শোনে, কিন্তু ফুটকি শুনবে কেন? সে তো আমার নাতনি। দাদুদের ধমকে নাতনিরা আবার কবে কাবু হয়? আমি ফুটকিকে আর না ঘাঁটিয়ে গম্ভীর গলায় বললাম, বাহ, চতুষ্পদ মানে 4 পা যখন জানিস, তখন ইরাম্মদ মানে জানিস না কেন? ফুটকি হার মানার মেয়েই নয়, বলল, বারে, আমি তো ছোট্ট, আমি সবই যদি জেনে যাব তাহলে তোমরা আমাদের শেখাবে কি? আর তুমি আমার দাদুই বা হয়েছো কেন? ফুটকির উত্তরে আমি জবাব দিতে পারলাম না, তাই নিরীহ স্বরে বললাম, বেশ পাকু হয়েছিস তুই। খাতা পেন বের কর, লেখ, ইরাম্মদ মানে বজ্র। বাংলা খাতা খুলতে খুলতে ফুটকি বলল, বজ্র মানে বাজ? বর্ষাকালে মেঘের থেকে গুড়ুম গুড়ুম শব্দ করে যা পড়ে। আর কোদণ্ড? ধনুক। ধনুকে বসিয়ে আগেকার দিনে তীর ছুঁড়ে যুদ্ধ হতো। ও হ্যাঁ, টিভিতে দেখেছি, রামচন্দ্র হেব্বি তীর ছুটতে পারতেন। আর আনায় মানে বড় সড়ো খাঁচা, যার মধ্যে বাঘ সিংহকে বন্দি করে রাখা হয়। চিড়িয়াখানায় দেখিস নি? ফুটকি ঘাড় নেড়ে হ্যাঁ বলল, আর খাতার উপর ঝুঁকে লিখে নিতে লাগলো মানেগুলো। 4, সোমবার সকাল। বলা নেই কওয়া নেই, আজ সকালে 7:45 নাগাদ সন্ময় এসে হাজির। অবশ্যও এমন হুট করেই আসে। শ্যামলের মতো সন্ময়ও আমার স্কুলেরই বন্ধু এবং খুব ভালো বন্ধু। কদিন আগেও সন্ময় এসেছিল, বৃহস্পতিবারে। ও এলে নিজেই গাড়ি চালিয়ে আসে আর ঘরে পা দিয়েই হাঁকডাক শুরু করে, যেমন আজও করলো। এই কলমি, মামার জন্য জলখাবারে কি বানাচ্ছিস রে? কলমিও সন্ময়কে খুব পছন্দ করে। সে মুখ টিপে হেসে উত্তর দিল, মামার জন্য শুকনো রুটি আর কুমড়োর মলম। কিন্তু তুমি ভেবো না শোনো মামা, তোমার জন্য পরোটা আর আলুর দম বানাবো। হো হো করে হাসতে হাসতেই সন্ময় বলল, তোর পেট রোগা মামাটা খুব জব্দ হবে বল কলমি, যখন ওকে দেখিয়ে দেখিয়ে পরোটা খাবো। কলমি আমার দিকে আর চোখে তাকিয়ে ফিক করে হাসলো। তারপর রান্নাঘরে ঢুকলো। আমার সামনে সোফায় ধপাস করে বসে সন্ময় ভুরু নাচিয়ে আমায় জিজ্ঞেস করলো, ঠিকঠাক আছিস দেখছি, কটা দিন কেমন কাটালি? কেন বলতো? রিটায়ার করে এখন ঘরে বসে সময় কাটাই, সব দিনই একরকম, নতুনত্ব কিছু নেই। কিছুই হয়নি এই কদিনে? কোনো আশ্চর্য ঘটনা? চোখ ছোট করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে সন্ময় জিজ্ঞেস করলো। বলবো কি বলবো না ভেবেও আমি কিন্তু করে বলেই ফেললাম, কই তেমন কিছু তো হয়নি, তবে 3টে দুর্ঘটনা থেকে নির্ঘাত বেঁচে গেছি। কীরকম শুনি? আমি শুক্র, শনি আর রবিবারে 3টে ঘটনা কথাই বললাম, অদ্ভুত সেই বেড়ালের হাত নাড়া সমেত। খুব মন দিয়ে শুনে টুনে সন্ময় স্বস্তির শ্বাস ফেলে বলল, তারপর উঠে আমার সামনে দাঁড়িয়ে বলল, একবার উঠতো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সন্ময় কোনো উত্তর না দিল এবং উল্টে ঝাঁজ দেখিয়ে জিজ্ঞেস করলো, ওঠ না, উঠে দাঁড়াতে তোর কষ্ট হচ্ছে নাকি? অগত্যা
উঠে দাঁড়ালাম। আমি যে সোফাটায় বসেছিলাম তার বসার গদির নিচে হাত ঢুকিয়ে কী যেন খুঁজতে লাগলো। একবার ডান দিকে, তারপর বাঁ দিকে, কোনা দুটো খুঁজে আপন মনেই বলল, যা চলি, এখানেই তো রেখেছিলাম, গেল কোথায়? আমি কৌতূহলে জিজ্ঞেস করলাম, কি খুঁজছিস বলতো? আরে প্লাস্টিকের একটা কৌটো, যাতে খৈনি আর চুন রাখে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ওটা তুই রেখেছিলি? তুই কি আজকাল খৈনি খাওয়া ধরেছিস নাকি এই বয়সে? সোফা চাটতে গিয়ে কলমিটা ওটা পেয়ে আমাকে খুব ধমকাচ্ছিল, মামা তামাক খেও না, ক্যান্সার হবে। শর্মা এবার কোমরে হাত রেখে সোজা হয়ে দাঁড়ালো, আমার দিকে সোজাসুজি তাকিয়ে বলল, আহ, তার মানে ওটা এখন তোর হাতে? তার মানে ওটা তুই খুলেছিস এবং নিশ্চয়ই মণিটাও পেয়েছিস? তা পেয়েছি, কিন্তু কি ব্যাপার বলতো? হঠাৎ তুই না বলে কয়ে আমার সোফাটায় ওটা রেখে গেলি কেন? সন্ময় ধপাস করে আমার সোফায় বসলো, আর আমিও বসলাম সন্ময়ের সোফাটায়। সন্ময় বলল, মাকে তো তুই চিনিস, আমার থেকেও মা কোনো কোনো সময় তোকে অনেক বেশি ভালোবাসে। মুখ টিপে হেসে আমি বললাম, মায়ের ভালোবাসা নিয়ে হিংসে করছিস? দাঁড়া, মাসিমাকে গিয়ে আমি বলবো। সন্ময় সে কথার কোনো গুরুত্বই দিল না, বলল, যা যা, বলবি তো বলবি। কদিন আগে কি করে জানি না মায়ের দৃঢ় বিশ্বাস হয়েছিল তোর সামনে খুব বিপদ। শুক্র থেকে রবি এই 3 দিন পার করতে পারলেই ব্যাস। আমাকে মা বলল, শোনো, শিগগির যা, মনুর ঘরে কাউকে কিচ্ছু না বলে যেখানে হোক এটা রেখে আসবি। বৃহস্পতিবার এসেছিলাম, রেখে গিয়েছিলাম, আজ আবার মা বলল, যা, তা দেখে আয় তো মনুটা কেমন আছে। আসার সময় মনুকে সঙ্গে নিয়ে আসবি আর জিনিসটাও নিয়ে আসবি। তাই আজ আবার চলে এলাম। এই সময় কলমি এলো জলখাবার নিয়ে, দুজনের জন্যই পরোটা আর আলুর দম। গরম গরম পরোটা খেতে খেতে আমার ওই বিড়ালটার আর সব ঘটনাগুলো নিয়েই আলোচনা করছিলাম। অলৌকিক ঘটনা যে আজও ঘটে সে বিষয়ে আমাদের মনে কোনো সন্দেহ ছিল না। সোমবার শেষ দুপুর 5। আমাদের দুপুরের খাওয়া শেষ হতে অন্নদা দিদি চলে গেল। অন্নদা দিদিকে বলে দিলাম আমি একটু পরেই সন্ময়ের বাড়ি যাব, ফিরব কাল সন্ধে নাগাদ। তার মানে সেই অবধি কলমি, অন্নদা দিদি দুজনেরই ছুটি। খৈনির ডিবে সমেত সেই পাথরটা আমি সন্ময়কে আগেই ফেরত দিয়ে দিয়েছিলাম। সন্ময় বেরিয়ে গিয়ে বলল, আমি গাড়িতে গিয়ে বসছি, তুই তালা টালা লাগিয়ে আয়। সব ঘরের জানলা দরজা সব বন্ধ করে সদরের তালা লাগিয়ে পকেটে চাবি নিয়ে আমি সন্ময়ের গাড়িতে উঠলাম, হাতে ছোট্ট ব্যাগ নিয়ে। তার মধ্যে আছে পাজামা, পাঞ্জাবি, টুথব্রাশ, সেভিং সেট, এরকম কিছু টুকটাক। আমি উঠতেই সন্ময়ের গাড়িতে স্টার্ট দিয়ে বলল, সিট বেল্ট লাগা। আমি বাঁদিক থেকে সিট বেল্টটা টানতে ঘাড় ঘোরালাম আর দেখলাম সেই বেড়ালটা আমার সদর দরজার সামনে বসে হাত নাড়াচ্ছে। দেখেই আমি চমকে উঠলাম, সর্বনাশ, তার মানে আবার কিছু বিপদ ঘটবে। আতঙ্কে আমি সিট বেল্ট বাঁধা বন্ধ করে সন্ময়কে বললাম, আমি যাব না সোনু, সামনে বিপদ। সন্ময় স্টার্ট বন্ধ করে বলল, বিপদ? কোথায় বিপদ? তোর হঠাৎ আবার কী হলো রে? আরে বলবি তো। আমি কোনো উত্তর না দিয়ে দরজা খুলে বেরিয়ে এলাম। সদর দরজার দিকে এগোনোর সময় দেখলাম বিড়ালটা বসে আছে, অন্যদিন এতক্ষণ থাকে না। সন্ময়ও গাড়ি থেকে নেমে এলো, আমার কাছে আস্তে আস্তে বলল, কী হলো বল তো তোর? আমি বললাম, বিড়াল দেখছিস না? সন্ময়ও বলল, বিড়ালই তো, তাতে অবাক হবার কি আছে? আমি ততক্ষণে দরজার সামনে পৌঁছে গেছি। বিড়ালটা এভাবেই বসে আছে। আমাকে এতক্ষণ কাছে যেতে দেখে মুখ তুলে তাকিয়ে লেজটা নাড়ল, মিহি সুরে ডাকলো, মিয়াও। তারপর টুকটুক করে হেঁটে গিয়ে লাফ দিয়ে উঠল আমাদের পাঁচিলে। সেখান থেকে আর এক লাফে চলে গেল পাশের বাড়ির জানলার কার্নিশে। আর সেখান থেকেই ঘাড় ঘুরিয়ে স্পষ্ট বলল, আসল বেড়াল আর নকল বেড়াল চেনেন না? আচ্ছা, উজবুক লোক তো আপনি মশাই। নিরিবিলি ধাপিতে বসে আরাম করে একটু কান চুল করছিলাম, সামনে চলে এলেন বিরক্ত করতে। বলেই সে আর দাঁড়ালো না, জানলা দিয়ে ঘরের ভেতরে লাফ দিল। আর দেখতে পেলাম না তাকে। এই ছিল আজকের গল্প। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর প্রতি রোববার আপনাদের জন্য সত্যি ঘটনা নিয়ে আমি হাজির হই।
প্রত্যেককে আবার রিকোয়েস্ট করব, প্রতিবার যেমন করে থাকি, আপনাদের জীবনে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে বা কোনো দৈবিক ঘটনা ঘটে থাকে বা আপনাদের পরিচিত কারো জীবনে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমার সঙ্গে ভাগ করে নেবেন। আমি সুদেষ্ণা আপনাদের সকল শ্রোতাদের সঙ্গে সেই ঘটনাগুলো ভাগ করে নেব। আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, সকলে আমার সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইক না দেখলে ঠিক এত কষ্ট করে সব যোগাযন্ত্র করে পাঠ করি তো ঠিক মনে সাহস পায় না, বোধহয় আপনাদের ভালো লাগছে না। তাই অবশ্যই লাইকটা দেবেন, তাহলে বুঝতে পারবো এবং মনের জোর ফিরে পাবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, অল বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদেরই কাছে। তাহলে আজকে এই গল্পটি পাঠ করা শেষ করে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।